একদম জিরো থেকে ন্যারেশন শিখি এই সিরিজের আজকে হচ্ছে দ্বিতীয় পার্ট। আমরা গত ক্লাসে ন্যারেশনের একদম শুরু থেকে আলোচনা করেছি। শুরু থেকে একদম অ্যাসার্টিভ সেন্টেন্সের ন্যারেশন পরিবর্তন পর্যন্ত আমরা গত ক্লাসে শিখেছি। আজকে আমরা পরের অংশটা দেখব। ওকে, দ্বিতীয় পার্টে আমরা যেটা করব সেটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্সের ন্যারেশন পরিবর্তন। তো মেইন ব্যাপারটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্সের যে ন্যারেশন পরিবর্তনের নিয়ম, ইন্টারোগেটিভের নিয়মটা প্রায় কাছাকাছি, শুধু একটু চেঞ্জ আছে। দেখেন, আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সের ন্যারেশন পরিবর্তন করেছিলাম, তার 1 নাম্বার নিয়ম ছিল রিপোর্টিং ভার্বের সাবজেক্ট। এখনও ইন্টারোগেটিভ সেন্টেন্সের ন্যারেশন পরিবর্তনের সময় প্রথমে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট লাগে। 2 নাম্বার নিয়মে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সে করেছিলাম সেইড টু অথবা টোল্ড, আর ইন্টারোগেটিভে আপনাদেরকে দিতে হবে হচ্ছে আস্কড। এইটুকু শুধু পার্থক্য। এবং অ্যাসার্টিভ সেন্টেন্সের 3 নম্বর নিয়ম ছিল রিপোর্টিং ভার্বের অবজেক্ট। হ্যাঁ, এখনও রিপোর্টিং ভার্বের অবজেক্ট। 4 নাম্বার নিয়মটা ছিল অ্যাসার্টিভ সেন্টেন্সে দ্যাট দিতে হতো, আর ইন্টারোগেটিভে দিতে হবে ইফ অথবা ডাব্লিউএস। আমি ধীরে ধীরে বলতেছি কখন ইফ দিবেন, কখন ডাব্লিউএস দিবেন। এরপরে 5 নাম্বার নিয়মটা অ্যাসার্টিভে ছিল পার্সেন্টেজ ওয়ার্ড পরিবর্তন, এবং ইন্টারোগেটিভ সেন্টেন্সেরও ন্যারেশন পরিবর্তনের 5 নাম্বার নিয়ম হচ্ছে পার্সেন্টেজ ওয়ার্ড পরিবর্তন। অর্থাৎ এই দুইটা জায়গাতে শুধু চেঞ্জ, এই একটা আর এই একটা, এই দুইটা জায়গাতে চেঞ্জ। এখানে অ্যাসার্টিভ সেন্টেন্সে সেইড টু হয় অথবা টোল্ড হয়, আর ইন্টারোগেটিভে কি হয়, আস্কড হয়। আর 4 নাম্বার নিয়মে অ্যাসার্টিভ সেন্টেন্সে দ্যাট হয়, অ্যাসার্টিভে দ্যাট হয়, আর ইন্টারোগেটিভে ইফ অথবা ডাব্লিউএস হয়। দেখেন, আমরা এখন এই নিয়মটা প্রয়োগ করে আমরা এই দুইটা সেন্টেন্সের ন্যারেশন পরিবর্তন করব, এবং এই দুইটা সেন্টেন্স ন্যারেশন পরিবর্তন করতে পারলে আপনি পৃথিবীর সমস্ত ইন্টারোগেটিভ সেন্টেন্সের ন্যারেশন পরিবর্তন করতে পারবেন। দেখেন, প্রথম কাজ হচ্ছে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট নিয়ে নিই। তাহলে প্রথম কাজ যদি রিপোর্টিং ভার্বের সাবজেক্ট হয়, রিপোর্টিং ভার্বের সাবজেক্ট হচ্ছে দি ওল্ড ম্যান, নিলাম দি ওল্ড ম্যান। এরপরে কি নিতে হবে, এরপরে নিতে হবে আস্কড। এখানে যাই থাকুক, এখানে সেড টু থাকতে পারে, টোল্ড থাকতে পারে, রিপ্লাইড থাকতে পারে, বিভিন্ন জিনিস থাকতে পারে, ওইখানের দিকে খেয়াল করবেন না। ইন্টারোগেটিভ সেন্টেন্স মানেই আপনি 2 নাম্বার নিয়মে কি নেবেন, আস্কড নেবেন, আস্কড নিলাম। এরপরে কাজ হচ্ছে রিপোর্টিং ভার্বের যেটা অবজেক্ট থাকবে সেটা নিয়ে নেবেন, অর্থাৎ দি গার্ল, দি গার্ল। এরপরে কাজ হচ্ছে ইফ অথবা ডাব্লিউএস নিতে হবে, ইফ অথবা ডাব্লিউএস ওয়ার্ড। ইন্টারোগেটিভ সেন্টেন্স দুইভাবে শুরু হয়, একটা হচ্ছে শুধু অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হয়, আর একটা হচ্ছে ডাব্লিউএস ওয়ার্ড, অর্থাৎ হট, হোয়েন, হোয়ার, হাউ, হু, হুম, হুইচ, হুজ, এই 9টা ইন্টারোগেটিভ প্রোনাউন দিয়ে শুরু হয়। ওকে, তো যখন ইন্টারোগেটিভ সেন্টেন্সটা কোনো না কোনো একটি অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হবে তখন ইফ নেবেন, তখন কি নেবেন, ইফ নেবেন। ওকে, আর যখন ডাব্লিউএস ওয়ার্ড দিয়ে শুরু হবে তখন নেবেন হচ্ছে ডাব্লিউএস ওয়ার্ডটা। অর্থাৎ যদি হট দিয়ে শুরু হয় হট নেবেন, হোয়েন দিয়ে শুরু হলে হোয়েন নেবেন, হোয়ার দিয়ে শুরু হলে হোয়ার নেবেন, হু দিয়ে শুরু হলে হু নেবেন। অর্থাৎ যে ইন্টারোগেটিভ প্রোনাউন দিয়ে শুরু হবে সেই ইন্টারোগেটিভ প্রোনাউনটা নিয়ে নেবেন। তো এখন যেহেতু অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হয়েছে, আমরা এখন নেব ইফ। এরপরে আমাদের কাজ হচ্ছে পার্সেন্টেজ ওয়ার্ড পরিবর্তন। তো ন্যারেশন পরিবর্তনের একটা মৌলিক নীতিমালা বলি। ন্যারেশন পরিবর্তনের মৌলিক নীতিমালা হচ্ছে সকল প্রকার সেন্টেন্স অ্যাসার্টিভ সেন্টেন্সে রূপান্তরিত হয়। অর্থাৎ আপনি যখন ডিরেক্ট ন্যারেশন থেকে ইনডিরেক্ট ন্যারেশন করবেন তখন ইন্টারোগেটিভ সেন্টেন্সও অ্যাসার্টিভ হয়ে যাবে, ইম্পারেটিভও অ্যাসার্টিভ হয়ে যাবে, অপারেটিভ সেন্টেন্সও অ্যাসার্টিভ হয়ে যাবে, এবং এক্সক্লেমেটরি সেন্টেন্সও অ্যাসার্টিভ হয়ে যাবে। আর অ্যাসার্টিভ সেন্টেন্সের একটা মাত্র গঠন, অ্যাসার্টিভ সেন্টেন্সের সেই গঠনটা কি, এই যে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন। তাহলে মনে রাখবেন যে প্রথমেই আপনাকে ন্যারেশন পরিবর্তনের সময় প্রথমেই আপনাকে সাবজেক্টটাকে পরিবর্তন করতে হবে, এরপরে ভার্ব বা টেন্স পরিবর্তন করতে হবে, এরপরে বাকি অংশগুলো টুকটাক করে পরিবর্তন করবেন। তো আমরা আগে কি করব, আগে আমরা পার্সনটা পরিবর্তন করব। দেখেন, ইউ হচ্ছে সেকেন্ড পার্সন পরিবর্তন রিপোর্টিং ভার্ব অবজেক্টের সাথে। দি গার্ল, এটা একটা মেয়ে অথবা মহিলা, তখন আমরা কি নিব, সি নিব, দিলাম সি। এরপরে আমাদের কাজ হচ্ছে টেন্স পরিবর্তন করব, অর্থাৎ এই যে ক্যান আছে, ক্যান থাকলে কি হয়, কুড হয়, এই যে কুড নিয়ে নিলাম। এরপরে কাজ নেবেন গিভ। এরপরে মি ফার্স্ট পার্সন পরিবর্তন হচ্ছে দি ওল্ড ম্যানের সাথে, অর্থাৎ এটা অবজেক্ট ফর্ম, ওল্ড ম্যানের অবজেক্ট ফর্ম হচ্ছে হিম। এরপর হচ্ছে সাম, এর হচ্ছে ফুড। ওকে, এবার আসেন আমরা পরেরটা করি। তো একই নিয়ম, নিয়মে প্রথমে কি আছে, প্রথমে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অর্থাৎ রাহিব, এই যে রাহিব নিয়ে নিলাম, রাহিব। এরপরে আমাদের কাজ হচ্ছে এটা যেহেতু ইন্টারোগেটিভ সেন্টেন্স আমরা কি নিব, আমরা নিব হচ্ছে আস্কড, এই যে আস্কড নিলাম। এরপরে আমাদের কাজ হচ্ছে রিপোর্টিং ভার্ব অবজেক্ট নেবেন সুস্মিতা, এই যে সুস্মিতা, সুস্মিতা নিয়ে নিলাম। এরপরে দেখেন এটা হচ্ছে ডাব্লিউএস ওয়ার্ড, অর্থাৎ হয়ার দিয়ে শুরু হয়েছে, ডাব্লিউএস ওয়ার্ড দিয়ে শুরু হলে সেই ডাব্লিউএস ওয়ার্ডটাই নিয়ে নিব, অর্থাৎ হয়ার।
এরপর আগে সাবজেক্টটাকে পরিবর্তন করবেন, ইউ সেকেন্ড পারসন পরিবর্তন সুস্মিতার সাথে, তাহলে কি হবে শি। ওকে, এরপর একটা জিনিস মনে রাখবেন, হ্যাঁ, এই জায়গাতে যদি সাহায্যকারী ভার্ব হিসাবে সেই আপনার অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হোক অথবা ডাব্লিউএস ওয়ার্ড দিয়ে শুরু হোক, এই জায়গাতে যদি সাহায্যকারী ভার্ব হিসাবে ডু অথবা ডাজ থাকে, ডু অথবা ডাজ থাকে, তাহলে এটাকে বাদ দিবেন। ডু অথবা ডাজ বাদ দিয়ে ভার্বের পাস্ট ফর্ম করে দিবেন, অর্থাৎ মেন যে ভার্বটা থাকবে সেই ভার্বের পাস্ট ফর্ম করে দিবেন। আর যদি ডিড থাকে, সাহায্যকারী ভার্ব হিসেবে ডিড যদি থাকে, তাহলে ডিডটাকে বাদ দিবেন, বাদ দিয়ে একটা হ্যাড প্লাস ভার্বের 3 নাম্বার ফর্ম করে দিবেন। ওকে, তাহলে আমরা এখন কি করব, এখানে যেহেতু ডু আছে ডুটাকে বাদ দিব, আর যে ভার্বটা আছে এই ভার্বের পাস্ট ফর্ম করে দিব, অর্থাৎ ওয়ান্টেড, ওয়ান্টেড। এরপরে হচ্ছে টু গো। এই জায়গাতে যদি ডিড থাকতো, এই জায়গাতে যদি ডিড থাকতো, তাহলে আমরা নিতাম হচ্ছে হ্যাড ওয়ান্টেড। এই ব্যাস, ইন্টারোগেটিভ সেন্টেন্সের ন্যারেশন পরিবর্তন জাস্ট এইটুকু নিয়ম, এইটুকু আপনি অনুসরণ করবেন, আপনি যে কোনো ইন্টারোগেটিভ সেন্টেন্সের ন্যারেশন পরিবর্তন করতে পারবেন। ওকে, আচ্ছা, এরপরে আসেন, এরপরে হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্সের ন্যারেশন পরিবর্তন। আর এই ইম্পারেটিভ সেন্টেন্সের ন্যারেশন পরিবর্তন করার আগে আমি আপনাদেরকে ছোট্ট একটা ইনফরমেশন দিয়ে দিই। আগামী 17 মে থেকে ক্লাস 6, 7 এবং 8-এর জন্য একাডেমিক ইংলিশের সেকেন্ড ব্যাচের ক্লাস শুরু হতে যাচ্ছে, এবং এই ব্যাচে আপনাদের ক্লাস 6, 7 এবং 8-এর ইংলিশ ফার্স্ট পেপার এবং ইংলিশ সেকেন্ড পেপারের পুরো 150 মার্কের কমপ্লিট প্রিপারেশন হবে। হ্যাঁ, তো এটা কিভাবে ভর্তি হবেন, স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন এবং এখনই আপনার সিটটি কনফার্ম করুন। আগামী 17 মে থেকে ক্লাস শুরু হবে। স্ক্রিনে যে নাম্বারটি দেখছেন এটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। এই কোর্স সংক্রান্ত বিস্তারিত জানতে এবং এই কোর্সে ভর্তি হওয়ার জন্য এই নাম্বারে আমার সাথে দ্রুত যোগাযোগ করুন। ক্লাস শুরু হচ্ছে কিন্তু 17 মে থেকে। ওকে, এবার আসেন, প্রথমত আমরা এখন ইম্পারেটিভ সেন্টেন্সের ন্যারেশন করব। তো ইম্পারেটিভ সেন্টেন্স কাকে বলে দেখেন, ইম্পারেটিভ সেন্টেন্স হচ্ছে যে সেন্টেন্স দ্বারা আদেশ, উপদেশ, নিষেধ, অনুরোধ, অনুমতি, প্রস্তাব বোঝায়, সেটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। ওকে, এখন দেখেন, তো ইম্পারেটিভ সেন্টেন্সের ন্যারেশন পরিবর্তন করার 3টা নিয়ম টোটাল, এখান থেকে শুরু করে এই পর্যন্ত একটা নিয়ম, অনুমতির একটা নিয়ম এবং প্রস্তাবের আলাদা নিয়ম। তো যদি যে সেন্টেন্সটা আপনি ন্যারেশন করবেন এটা দিয়ে যদি আদেশ, উপদেশ, নিষেধ, অনুরোধ বোঝাই, তাহলে এই নিয়মটা ফলো করতে হবে। ওকে, এখন প্রশ্ন হচ্ছে কিভাবে বুঝবো যে এটা ইম্পারেটিভ সেন্টেন্স বা এটা দ্বারা আদেশ বোঝাচ্ছে, উপদেশ বোঝাচ্ছে, নিষেধ বোঝাচ্ছে বা অনুরোধ বোঝাচ্ছে। দেখেন, সহজ বুদ্ধি হচ্ছে, খেয়াল করবেন যে সেন্টেন্সটা ভার্ব দিয়ে শুরু হয়, যেটা ভার্ব দিয়ে শুরু হয় সেটা হচ্ছে উপদেশ বা আদেশ, ভার্ব দিয়ে শুরু। আর যেটা ডন্ট অথবা ডু নট অথবা নেভার দিয়ে শুরু হয়, যেটা ডন্ট, ডু নট অথবা নেভার দিয়ে শুরু হয় সেটা হচ্ছে নিষেধ। আর যে সেন্টেন্সটা প্লিজ, প্লিজ অথবা কাইন্ডলি দিয়ে শুরু হয়, যে সেন্টেন্সটা প্লিজ বা কাইন্ডলি দিয়ে শুরু হয় সেটা হচ্ছে অনুরোধ। আর যেটা লেট দিয়ে শুরু হয় সেটা হচ্ছে অনুমতি। আর যেটা হচ্ছে লেট আস অথবা লেটস দিয়ে শুরু হয় সেটা হচ্ছে প্রস্তাব। ওকে, তো আমরা ধীরে ধীরে পুরো ব্যাপারটাকে ক্লিয়ার করে শিখছি। তো প্রথমত আসেন, যে সেন্টেন্স দ্বারা আদেশ, উপদেশ, নিষেধ, অনুরোধ বোঝায় তাদের ন্যারেশন পরিবর্তন নিয়মটা কেমন হবে। দেখেন, তাদের ন্যারেশন পরিবর্তনের নিয়মটার জন্য আপনাকে এই নিয়মটা ফলো করতে হবে। নিয়মটা কি? নিয়মটা হচ্ছে প্রথমে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট, ঠিক আগের মতোই দেখেন, রিপোর্টিং ভার্বের সাবজেক্ট। এরপরে কি করবেন, অর্ডার্ড, অ্যাডভাইসড, টোল্ড এবং রিকোয়েস্টেড। যদি আদেশ বোঝাই তাহলে অর্ডার ব্যবহার করবেন, যদি উপদেশ বোঝাই তাহলে অ্যাডভাইসড ব্যবহার করবেন, যদি নিষেধ বোঝাই তাহলে টোল্ড ব্যবহার করবেন, আর যদি অনুরোধ বোঝাই তাহলে তখন রিকোয়েস্টেড ব্যবহার করবেন। ওকে, এরপরে আগের মতোই হচ্ছে রিপোর্টিং ভার্বের অবজেক্ট ব্যবহার করতে হবে। অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, দেখেন 1 নাম্বার এবং 3 নাম্বার নিয়ম কিন্তু একই, শুধু 2 নাম্বার নিয়মটা কিন্তু চেঞ্জ হচ্ছে, শুধু এইটুকু একটু স্পেশালি মনে রাখবেন। আর 4 নাম্বার নিয়মটা হচ্ছে টু অথবা নট টু দিবেন। তাহলে খেয়াল করেন, আমাদের অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ এবং ইম্পারেটিভের 1 নাম্বার, 3 নাম্বার, 5 নাম্বার নিয়ম সব ঠিক, শুধুমাত্র 2 নাম্বার এবং 4 নাম্বার নিয়মটা চেঞ্জ হবে। এটা আলাদা করে একটু স্পেশালি মনে রাখবেন, ব্যাস, আপনাকে বারবার এত নিয়ম মুখস্থ করতে হবে না। এরপরে বাকি অংশ বসাই দিবেন। বাকি অংশ অর্থ হচ্ছে ওই সেন্টেন্সে আর যে কিছু থাকবে সব কিছু বসাই দিবেন হুবহু।
শুধুমাত্র পার্সন বা ওয়ার্ড যদি থাকে তাহলে চেঞ্জ করবেন। আর ইম্পারেটিভ সেন্টেন্সে টেন্স পরিবর্তন হয় না। ইম্পারেটিভ সেন্টেন্সে ন্যারেশন পরিবর্তন করার সময় টেন্সের কোনো পরিবর্তন হবে না, শুধু পার্সন এবং ওয়ার্ড থাকলে চেঞ্জ করতে হবে। এবার আসেন আমরা কিভাবে এই ন্যারেশনগুলো করি। তাহলে প্রথমে দেখেন, সাদিয়া সেড টু জুনাইদ স্পিক দ্য ট্রুথ। তাহলে এটা কি? এটা হচ্ছে একটা উপদেশ। এটা কি? উপদেশ। তো প্রথমে দিবেন রিপোর্টিং ভার্বের সাবজেক্ট, সেটা হচ্ছে সাদিয়া। এরপরে আমরা কি নেব? এটা উপদেশ বোঝালে আমরা অ্যাডভাইস দিব, অ্যাডভাইসড। এরপরে রিপোর্টিং ভার্বের অবজেক্ট নেবেন জুনাইদ। এরপরে কি নেবেন? টু অথবা নট টু। কি নেবেন? টু অথবা নট টু। খেয়াল রাখবেন শুধুমাত্র নিষেধের ক্ষেত্রে নট টু ব্যবহার করবেন, বাকি সবার ক্ষেত্রে শুধু টু ব্যবহার করবেন। তাহলে আমরা এখন টু ব্যবহার করে দিলাম। এরপরে যা দেখতে পাবেন চোখ বন্ধ করে নিয়ে নেবেন। স্পিক দি ট্রুথ, স্পিক দি ট্রুথ। এই যে হয়ে গেছে। আচ্ছা, এখন আপনি বলতে পারেন যে আমি যদি আদেশ, মানে আদেশও ভাগ দিয়ে শুরু হয়, উপদেশও ভাগ দিয়ে শুরু হয়। কি বললাম? আদেশও ভাগ দিয়ে শুরু হয়, উপদেশও ভাগ দিয়ে শুরু হয়। আপনি যদি আদেশ এবং উপদেশ সঠিকভাবে বুঝতে না পারেন, তাহলে এই জায়গাতে আপনি অর্ডার অথবা অ্যাডভাইসের পরিবর্তে আপনি সর্বক্ষেত্রে টোল্ড ব্যবহার করতে পারবেন। আদেশের ক্ষেত্রেও টোল্ড ব্যবহার করতে পারবেন, উপদেশের ক্ষেত্রেও টোল্ড ব্যবহার করতে পারবেন। ওকে, এবার আসেন আরশ সেড টু পরশ রিড দ্য বুক অ্যাটেন্টিভলি। ওকে, তাহলে আমরা এখন কি করব? আমরা এখন লিখব আরশ, আরশ, তারপরে হচ্ছে আপনি যদি অর্ডার ব্যবহার করতে পারেন অর্ডার্ড, হ্যাঁ, অথবা আপনি চাইলে টোল্ডও ব্যবহার করতে পারবেন, টোল্ড। অর্ডার্ড পরশ, পরশ। এরপরে টু নেবেন, এরপরে বাকি অংশ যা আছে লিখে নেবেন। বাকি অংশ লেখার সময় খেয়াল করবেন যে এর মধ্যে কোনো পার্সন বা ওয়ার্ড আছে কিনা পরিবর্তনের মতো। যদি পার্সন এবং ওয়ার্ড থাকে তখন চেঞ্জ করবেন, যদি না থাকে তাহলে যেমন আছে তেমন লিখে দিবেন। অর্থাৎ রিড দি বুক অ্যাটেন্টিভলি, অ্যাটেন্টিভলি। হয়ে গেল। আচ্ছা, এবার আসেন দ্য ওল্ড ম্যান said to the girl, please help me। কিভাবে করবেন দেখেন। দি ওল্ড ম্যান, তারপর কি হবে? এই যে প্লিজ দিয়ে শুরু হয়েছে, মানে অনুরোধ, অর্থাৎ রিকোয়েস্টেড, রিকোয়েস্টেড। তারপরে হচ্ছে দি গার্ল, দি গার্ল। এরপরে কি? একটা টু নিতে হবে, টু নিবেন। এরপর একটা জিনিস মনে রাখবেন, এই যে প্লিজ কাইন্ডলি এগুলো যেগুলো থাকবে এগুলো বাদ। প্লিজ কাইন্ডলি ডোন্ট ডু নট, অর্থাৎ আমরা যে ইম্পারেটিভ সেন্টেন্স চিনার যে শর্তগুলো দেখেছিলাম সেটা হচ্ছে ডোন্ট, ডু নট, নেভার, প্লিজ, কাইন্ডলি, লেট, লেটাস, এগুলো কিন্তু সব বাদ যাবে। হ্যাঁ, তাহলে যদি বাদ দিই তাহলে আমরা কি করব? যদি বাদ দিই, প্লেসটাকে বাদ দিলাম, প্লেসটাকে বাদ দিলে হেল্প। এরপরে দেখেন এটা একটা মি আছে, মি ফার্স্ট পারসন, পরিবর্তন হচ্ছে ওল্ড ম্যানের সাথে, তাহলে কি হবে? হিম। এই হয়ে গেল। আচ্ছা, এবার দেখেন আমরা নিষেধটাও করি। নিষেধটা যদি করি তাহলে প্রথমে হচ্ছে ফাদার, ফাদার। তারপরে হচ্ছে এটা নিষেধ, টোল্ড ব্যবহার করেন, টোল্ড। তারপরে হচ্ছে নীরব, নীরব। তারপরে কি? নট টু। কি লিখবেন? নিষেধ বুঝালে নট টু, নট টু। ডোন্টটাকে বাদ দেন, এরপরে বাকি যা আছে লিখে দেন। টেল এ লাই। ব্যাস, হয়ে গেল। আশা করছি ইম্পারেটিভ সেন্টেন্সের ন্যারেশন পরিবর্তন ক্লিয়ার হয়েছে। আজকে এই পর্যন্ত আমরা এই ভিডিওর তৃতীয় পার্ট নিয়ে আসবো। তৃতীয় পার্টে আমরা শিখবো হচ্ছে অনুমতি বোঝালে কিভাবে ন্যারেশন পরিবর্তন করবেন, প্রস্তাব বোঝালে কিভাবে ন্যারেশন পরিবর্তন করবেন, এবং বাকি যেগুলো আছে অর্থাৎ ইম্পারেটিভের অপটেটিভ, তারপরে এক্সক্লেমেটরি আমরা তৃতীয় পার্টে শিখবো। ওকে, তৃতীয় পার্টের জন্য খুব বেশি অপেক্ষা করতে হবে না, জাস্ট একদিন অপেক্ষা করবেন, ঠিক আছে? তো আজকের এই ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর আপনি তৃতীয় পার্টটি চান কিনা সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। ন্যারেশন সিরিজের কিন্তু আপনাদেরকে একদম প্যাসেজ ন্যারেশন পর্যন্ত শেখানো হবে। অর্থাৎ জাস্ট আপনি যদি ন্যারেশন সিরিজের এই ভিডিওগুলো দেখেন তাহলে আপনি ফ্রিতেই ন্যারেশনের খুঁটিনাটির সমস্ত ব্যাপারে জেনে যাবেন এবং প্যাসেজ ন্যারেশন পর্যন্ত করতে পারবেন।
ওকে, আজকে বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। তো যাবার আগে এটুকু বলি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং এখন পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আজকে বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে তৃতীয় পার্টে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।